সাংবাদিকরা ক্লিপ নেবে এবং সেই ক্লিপে যদি আমার কাপড়ে কোথাও একটু ত্রুটি থাকে সেইটাই তারা প্রচার করবে এবং হেট স্পিচগুলো ছড়াতে আর একটু সুবিধা হবে। তো এই জায়গা থেকে মুক্তির উপায় জানতে চেয়েছে যেহেতু, তো অ্যাজ এ সাংবাদিক আপনারা অনেক বড় একটা দায়িত্ব নিয়ে আছেন দেশের জন্য, দেশের মানুষের প্রতি। তো এই জায়গায় কিন্তু আপনাদের অনেক দায়িত্ব আছে যে আমাদের নারীদেরকে আপনারা কিভাবে রিপ্রেজেন্ট করছেন, যেভাবে রিপ্রেজেন্ট করছেন সেটা কি সঠিক হচ্ছে কিনা, যে ক্যাপশন আপনারা দিচ্ছেন সেটা কি সঠিক হচ্ছে কিনা, নাকি লোভনীয় ভিউজ পাওয়ার জন্য একটা নারীকে ব্যবহার করছেন, এই ব্যাপারেও আপনাদের নিজস্ব ব্যক্তিগত দায় থাকা উচিত আমার মনে হয়। আর অভিজ্ঞতার কথা কি বলবো, অভিজ্ঞতা আমার এই টেবিলে যারা আছেন তারা সবাই জানেন, সবাই সবারটা জানেন। তো এখান থেকে উত্তরণের উপায়গুলো কি, এটাই হচ্ছে আমাদের মেইন কথা। তা আমি বরাবরই অনেক কথা চলে আসছে, কিন্তু ছোট করতে গেলে না অনেক কথা বলা যায় না, তখন আরো কমিয়ে আনতে হয়। তো অ্যাজ এ ডক্টর যখন ছিলাম তখন আমাকে নিয়ে এত বেশি হেট স্পিচ আসতো না, কিন্তু যখনই আমি একটা পলিটিক্সে আসলাম তখন যখন নাগরিক কমিটি ছিল তখন আমাকে গালাগাল করতো আওয়ামী লীগ। তারপর যখন আমরা পার্টি করলাম তারপর বিপক্ষে যারা গেল তারাই এমন সব কথাবার্তা বলা শুরু করলো যেটা সবার জন্যই সমান। তো এই জায়গা থেকে উত্তরণের উপায় কি, আমাদের পার্টিগুলোকে এই বিষয়গুলোকে সিরিয়াসলি নিতে হবে। ডাকসুকে ধন্যবাদ যে ডাকসু এটা আয়োজন করেছে, কিন্তু এই আয়োজন প্রতিনিয়তই মানে প্রতি মাসে একটা থাকা উচিত এবং এটা নিয়ে কথা বলা উচিত। তো পার্টিগুলোর মধ্যে তাদের চেইন থাকে, প্রত্যেকটা পার্টিরই চেইন থাকে। একদম শুরুতে যারা আছেন, একদম হাই কমান্ডে যারা থাকেন, তাদের মাথায় তাদের যদি চিন্তা থাকতো যে এটা আমাকে বন্ধ করতে হবে, তারা অবশ্যই পারত। তার মানে প্রথম দায় পলিটিক্যালি যারা হাই কমান্ডে থাকে তাদের একটা বড় দায় আছে। যদি তারা তাদের বিভাগীয় কমিটিগুলোকে, জেলা কমিটিগুলোকে, সেখান থেকে উপজেলা কমিটিগুলোকে, ইউনিয়ন ভিত্তিক কমিটিগুলোকে তারা কিন্তু তাদের কমান্ডটা পৌঁছে দিতে পারে। তারা যদি রেগুলার যেভাবে প্রতি মাসে একটা সেমিনার আয়োজন করে বা একটা ছোট 1 ঘন্টার একটা অনলাইন সেশনের আয়োজন করে যে কিভাবে তারা অনলাইনে রিয়াক্ট করবে বিরোধী দলের প্রতি, সেটা কিন্তু মানে অনেক নীতিগত জায়গা থেকে এটা ঠিক আছে, এটা কমানো অসম্ভব বা অনেক জায়গায়, কিন্তু যাদের এই এত বড় বেসড আছে তারা কিন্তু এটা নিয়ে কনসার্ন না। তারা ওই যে আমাদের মতো শুয়ে গেছে, রাফিয়া যেমন বলছে যে শুয়ে গেছে, আমি আমার পরিবার দেখছে ঠিক আছে স্কিম করে যাচ্ছি, শুয়ে গেছে, তারাও আমাদের মতো শুয়ে গেছে। তো এই শুয়ে যাওয়ার কালচারটা থেকে বেরিয়ে আসতে হবে এবং তাদেরকে চাপ সৃষ্টি করতে হবে যে না, আপনারা এই মাসে অন্তত একটা আপনাদের কর্মীদেরকে দীক্ষার আয়োজন করেন, তাদেরকে শিখান তারা কিভাবে রিয়াক্ট করবে অন্য ভিন্ন দলের নারীদের প্রতি, তারা কি ধরনের সমালোচনা থাকতেই পারে, তারা সমালোচনা গঠনমূলক ওয়েতে করুক, কিভাবে করবে, এইটা একটা বড় বিষয়। সেকেন্ড হচ্ছে যে আগামী ভবিষ্যৎ আমার ভাইরা, আমার বোনেরা, আমার যারা আসছে তাদেরকে আমরা কিভাবে গড়ে তুলবো যে নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা। এখানে স্কুল কলেজে এখানেও সেমিনার আয়োজন করা উচিত। মেয়েদেরকে এবং ছেলেদেরকে উভয়ে অন্তত 6 মাসে একবার তাদেরকে বোঝানো উচিত যে তারা, অনেক সময় স্কুল কলেজ থেকেও কিন্তু এটা হয়, আমি একটা মেয়েকে পছন্দ করলাম না, তাকে আমি কি ধরনের রিয়াকশন দেখাচ্ছি। যেমন সীমা বলে যাচ্ছিল যে ওর গায়ের রং নিয়ে তাকে কথা বলতে, এটা কিন্তু স্কুল থেকেই শুরু হয়। এই জিনিসগুলো যেমন আমার ক্ষেত্রে আমি দেখেছি যে আমার মেয়েকে একজন এসে বলছে, যে একটা বাচ্চা এসে বলছে তোমার হাত আমি ধরবো না, তোমার হাতের রং আমার গায়ে লেগে যাবে।
মানে এই জায়গাটা এটা কিন্তু ছোটবেলা থেকেই শুরু হয়। তো বড় দায় আমি অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোকে দিব, কারণ পলিটিক্যালি এটা বেশি স্প্রেড হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে আমাদের নীতি নৈতিকতার অভাব, এটা পরিবার থেকেই কমে যাচ্ছে এবং পরিবার থেকেই আমরা ওইভাবে শিক্ষা দিচ্ছি না বাচ্চাদেরকেও। আর সেকেন্ড না, এটা আরও আগে আসার কথা, আইনের শাসন প্রতিষ্ঠা। এটা এই জায়গায় আমরা একদমই পিছিয়ে আছি এবং সরকার গঠনের পরে আমরা খুব ভালো স্মার্ট সুবক্তা ড্যাম স্মার্ট একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, কিন্তু তিনি সর্ববিষয়ে অভিজ্ঞ হলেও তিনি তার নিজের যে মন্ত্রণালয়, আমার কাছে মনে হচ্ছে তিনি শতভাগ ফেইলিউর করেছেন। তিনি অন্যান্য জায়গায় অনেক ভালো হতে পারেন বা তার অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু তার যেটা করণীয় সেই জায়গায় শতভাগ তিনি ফেইলিউর হয়েছে। যার কারণে দেখেন এই যে খুন, ধর্ষণ এবং নারীর প্রতি হেট স্পিচ বা এই যে অনলাইনে সুরক্ষা, এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই আসার কথা, এগুলো কিন্তু আসছে না। বরং দেখা যায় যে বিরোধী পক্ষকে আরও কিভাবে দমিয়ে রাখা যায় সেই ব্যবস্থাটাই সরকার পক্ষ থেকে করা হয়। তো এই যে নারীর অনলাইন হ্যারাসমেন্ট, এটার সাথে কিন্তু অনেক কিছু রিলেটেড। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, সরকার কিভাবে চালাচ্ছে, সরকার ব্যবস্থা কীরকম, আইনের শাসন কীরকম, কারণ প্রতিনিয়ত এটা বাড়ছে। ধারণা করছিলাম যে সরকার গঠন হলে এটা কমে যাবে, বাট এটা কিন্তু বাড়ছে। তো সরকার দলের যারা আছে তারা মনে করছে যে আমি তো সরকারে আছি, যাই দুটা গালি দিয়ে আসি, কেউ কিছু বলার আমাকে সাহস পাবে না, যেহেতু আর বিচার ব্যবস্থা তো টোটালি ভঙ্গুর, এটা নিয়ে বলার কিছু নাই। তো এই জায়গায় তিনটা কথা আসছে যে ফ্যামিলি, বিচার ব্যবস্থা, রাজনৈতিক দলের দায়, এবং সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের, আমি স্পেসিফিক্যালি কোনো কাউকে দোষারোপ করছি না, প্রত্যেকটা রাজনৈতিক দলের এই দায় আছে, কারণ সব পক্ষই কোনো না কোনোভাবে কেউ বেশি কেউ কম অ্যাটাক হচ্ছে। তো কথা আর বাড়াবো না, কিন্তু অল্প সময় আছে, আমি ইম্পর্টেন্ট বিষয়গুলোকে একদম হাইলাইট করলাম। এটা যদি ওনারা সত্যি মনে করে যে আমরা আসলে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে এটা কমাতে চাচ্ছে, এখন সত্যি মনে করে কিনা বা এটা চায় কিনা, এটাও একটা বড় প্রশ্ন, যে আসলে চায় কি, নাকি তারা চায় যে আমার রাজনৈতিক কর্মীরা এমন হোক যে বিরোধী দলের যে রাজনৈতিক কর্মী, যে নারী কর্মী জেগে উঠছে, তাকে দমানোর জন্যই আমি আমার রাজনৈতিক কর্মীকে ব্যবহার করছি। তো তারা কি আসলে এদেরকে এইভাবেই গড়ে তোলে কিনা? কারণ আমি দেখেছি যে যখন আমার প্রতি কারো অ্যাটাক হয়, তারা কিন্তু খুব সঙ্গবদ্ধভাবে অ্যাটাক করে, তাদের গ্রুপ থাকে, একই গ্রুপের ছবিগুলো প্রতি সেকেন্ডে হচ্ছে কমেন্টসগুলো আসে। তার মানে হচ্ছে একটা গ্রুপে গেছে যে তুমি ওইখানে অমুকে এই কমেন্টটা করেছে, অমুকে এই আমার দল নিয়ে কথা বলেছে, তুমি যাও ওখানে গিয়ে অ্যাটাক করো। তার মানে এটা সঙ্গবদ্ধ অ্যাটাক, এবং এটা যারা হায়ার এন্ড থেকে যারা আছেন তারাও জানে এটা।